12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার প্রথম দিনটা কেমন গেল দর্শক? কি মনে হয়েছে আপনাদের কাছে? আমি জানি আপনাদের অনেকের কাছে মানে এই নির্বাচনটির আদৌ কোনো মূল্য নেই। অনেকে মনে করেন যে নির্বাচনটি শেষ পর্যন্ত হয়তোবা অনুষ্ঠিত হবেও না। বাট এখন পর্যন্ত যেহেতু নির্বাচনী প্রচারণাটা চলছে, আমি মনে করি যে আমরা নির্বাচনটার দিকে নজর রাখবো এবং কোথায় কি হচ্ছে সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। আমি খেয়াল করলাম যে কোথাও কোথাও আওয়ামী লীগ বিএনপির মধ্যে বিচ্ছিন্ন কিছু গন্ডগোল সরি, আওয়ামী লীগ তো মাঠে নেই, ভুলেই গিয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত ক্ষমতা দেখিয়ে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখে তাকে নির্বাচন থেকে বাইরে রেখেছেন এবং আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রেখে এক ধরনের একটা মানে নির্ঝঞ্ঝাট ইলেকশন করার চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা, অবস্থান, সম্পৃক্ততা এতটাই নিবিড় যে রাজনীতির আলোচনা আসলেই আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে আলোচনাটা করা যায় না। নির্বাচনের আলোচনা তো আরও যায় না। ফলে আহ, মূলত বিএনপির মধ্যে আর কি, বিএনপির কোথাও বিএনপির বিদ্রোহী প্রার্থী তাদের মধ্যে যে ছোটোখাটো কিছু সংঘর্ষ হয়েছে সেটাই আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগের নামটা চলে এসেছে। যাই হোক, সেটা সংশোধন করে নিলাম। বিএনপির বিবাদমান প্রার্থীদের মধ্যে কিছু কিছু জায়গায় সহিংসতা, বিএনপির জামাতের মধ্যে কোথাও কোথাও সহিংসতা এবং স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে কোথাও কোথাও সহিংসতা, খুব বড় ধরনের নয়, সামান্য কিছু সহিংসতা, এই ঘটনাগুলো ঘটেছে। এর বাইরে মোটামুটি বলা যায় যে প্রথম দিনটা বেশ শান্তিপূর্ণভাবেই অতিবাহিত হয়েছে। প্রধান প্রধান নেতারা বিভিন্ন জায়গায় ব্যস্ত সময় কাটিয়েছেন, সভা সমাবেশ করেছেন। আমি আপনাদের একটু এই যে রাজনৈতিক প্রচারণার যে শুরুর দিকটা, সেই দিকটার একটু নজর আপনাদেরকে দিতে অনুরোধ করছি। খেয়াল করবেন, আমরা জানি যে বাংলাদেশের এটা তো একটা কালচার যে সিলেটে গিয়ে শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করে সেখান থেকে প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণা শুরু করে। তারেক রহমানও তাই করেছেন। ভোটের আগে আমাদের নির্বাচনের যারা প্রার্থী কিংবা রাজনৈতিক নেতাদের পোশাক আশাক বদলে যায়, সবার মাথায় টুপি ওঠে। এবারও তাই উঠেছে। তারেক রহমানের মাথায় কিন্তু টুপি উঠেনি। তারেক রহমানের গায়ের সেই সাদা শার্ট, একটি কোট, কোথাও কোথাও কোটটিও নেই, সাদা শার্ট, তিনি কিন্তু ঠিক সেভাবে আছেন। এবং খেয়াল করলাম যে শাহজালালের মাজারে সবাই যখন সেখানে মোনাজাত করছেন, তারেক রহমানও মোনাজাত করছেন, তিনিও আহ, তখনও তার মাথায় টুপি নেই। অর্থাৎ তিনি এক ধরনের তার যেটা যেটা মানে সহজাত জীবন যাপন যে প্রক্রিয়া, যে মানে সেটি তিনি রেখেছেন। এটি আসলে শাশ্বত বাঙালি বলে, বাংলাদেশি বলে, তাদের জীবনটা তো এইরকমই। তারা সকালবেলা উঠে ফজরের নামাজ পড়েন, হাঁটতে যান, তারপরে সে রবীন্দ্রসঙ্গীত শোনেন, গান শোনেন, বৈশাখী মেলায় যান, জুমার নামাজ পড়তে যান। এই তো বাঙালির জীবন। তারেক রহমান হয়তো সেই রকম একটি জীবনেরই ইঙ্গিত তার ভোটারদের কাছে দিতে চেয়েছেন, একটা সেকুলার বার্তাও হয়তো দিতে চেয়েছেন, যেই কারণে ভোটের সময় সবাই যখন মাথায় ঠেসে টুপি দেয়, তিনি তখনও তার নিজের জীবনযাত্রার দিকেই থেকেছেন। কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণাটা শুরু করেছেন শাহজালাল আহ, সিলেটের মাজারের জিয়ারতের মাধ্যমে। সেখান থেকে প্রায় অনেক অনেক নেতারাই মাজার জিয়ারত করে, কবর জিয়ারত করে, সেখান থেকে আহ, শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। যেমন আমরা যদি জাতীয় পার্টির কথা বলি, জাতীয় পার্টির জিএম কাদের, তিনিও একটি মসজিদ এবং সেখানে একটি কবর মাজার জিয়ারত করে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এনসিপি 3 নেতার মাজার এবং আহ, ওসমান হাদির কবর জিয়ারত করে সেখান থেকে তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এমনকি জোনায়েদ সাকি, বাম রাজনীতিবিদ জোনায়েদ সাকি, তিনিও তার বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ইন্টারেস্টিং ব্যাপার দেখবেন যে জামাতে ইসলামী, যারা ইসলামী রাজনীতির কথা বলে, জামাতে ইসলামের আমির তার নির্বাচনী এলাকায় একটি সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি মসজিদ থেকে শুরু করেননি, তিনি কোনো মাজার থেকে শুরু করেননি। আবার ইসলামী আন্দোলনের নেতা, তিনি বরিশালের প্রেস ক্লাব থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমাদের বামপন্থী জোনায়েদ সাকি কবর জিয়ারত করে, দোয়া মাহফিল করে আহ, নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আবার ইসলামী আন্দোলনের নেতা প্রেস ক্লাবের সামনে থেকে জামাত ইসলামের নেতা তার নির্বাচনী এলাকায় সমাবেশ করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। কন্ট্রাস্টটা খেয়াল করবেন। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বামপন্থীদের যে একটি ঐক্য মোর্চা, তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে
নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এই যে কোন জায়গা থেকে কারা নির্বাচনী প্রচারণাটা শুরু করলেন, এটি আমার কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা ইভেন্ট মনে হয়। যে রাজনীতি করুক না কেন, তাদের রাজনীতির অন্দরমহলে মনের ভেতরে আসলে কি, তার একটা বহিঃপ্রকাশ ঘটে এই মানে ভোটের মাঠে যখন যায়, তখন তারা ঠিক কিভাবে কাজটা শুরু করে সেই জায়গা থেকে। যাই হোক, আমরা দেখলাম যে মোটামুটি তাদের জায়গাটা কোথায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা যদি প্রধান রাজনৈতিক নেতা এই মুহূর্তে তারেক রহমানের ভূমিকাটার দিকে একটু বেশি মনোযোগ দিতে চাই। তিনি সিলেটে থেকে বক্তৃতা যখন শুরু করেছেন, তার প্রথম দিনে যতগুলো সমাবেশে বক্তৃতা করেছেন, প্রত্যেকটি সমাবেশেই তিনি 1971 মুক্তিযুদ্ধকে তার বক্তৃতার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে তিনি তুলে এনেছেন। সেগুলো তিনি জনসমাবেশে বলেছেন এবং তিনি নাম প্রকাশ না করলেও জামাত ইসলামের দিকেই তিনি আঙ্গুলি তুলেছেন। তাদের 71-এর ভূমিকার কথা স্মরণ করে দিয়েছেন। 71-এর ঘৃণ্য ভূমিকার কথা তিনি বারবার উল্লেখ করেছেন। তিনি বলছেন যে একটি রাজনৈতিক দল বা অনেকে বলার চেষ্টা করে যে গত 50 বছর একে দেখেছেন, তাকে দেখেছেন, অমুককে দেখেছেন, এবার আমাদেরকে দেখেন। তিনি মনে করে দিতে চেয়েছেন যে তাদেরকে তো আমরা আরও 54 বছর আগে দেখে ফেলেছি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তাদেরকে আমরা দেখে ফেলেছি, যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, দেশের জন্মের বিরোধিতা করেছিল, যাদের হাতে মানে হাজার হাজার লাখো মানুষের জীবন অবসান হয়েছে, মৃত্যু হয়েছে, হাজার হাজার মা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়েছে। তিনি স্পষ্ট করে সে কথাটি বলেছেন। আবার তারা যে এক ধরনের মুনাফিকি করছে, সেরেকি করছে, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে, সেই কথাগুলো তিনি বলেছেন। তিনি নাম উল্লেখ করেননি। আবার জামাতে ইসলামী এবং এনসিপি তারা যৌথভাবে তারেক রহমানকে আক্রমণ করেছেন এবং তারেক রহমানকে আক্রমণ করতে গিয়ে তারা বিএনপির প্রতি, যেটি গত 1 বছর ধরে যে অভিযোগটি তোলা হয় যে তারা চাঁদাবাজি করে, এবং সেই চাঁদাবাজির অভিযোগটি তাদের বিরুদ্ধে এনেছেন। আমি আজকে, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, আমি নিজেও খেয়াল করে দেখলাম যে সারাদিন সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পোস্ট আমার সামনে এসেছে, যে পোস্টগুলোতে তারেক রহমানকে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়েছে এবং সেই আক্রমণে তার একরকম হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে এবং ইঙ্গিত দেওয়া হয়েছে যে সামনের দিনগুলোতে তারেক রহমানের উপর অনলাইনে, অন্তত ভার্চুয়ালি, আক্রমণের সাইক্লোন, টর্নেডো বয়ে যাবে। কেন? তারেক রহমানের অপরাধ কি? তারেক রহমানের বিরুদ্ধে এই যারা আক্রমণ করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়, ভার্চুয়ালি, তাদের অভিযোগ যে তারেক রহমান কেন নির্বাচনী প্রচারণায় 71-কে টেনে আনলেন, এবং তারা বলতে চাইছেন যে 71-কে টেনে এনে তারেক রহমান বিভাজনের রাজনীতি শুরু করতে চাইলেন, তারেক রহমান ঝগড়াঝাটি করতে শুরু করলেন। দেশের অস্তিত্ব, দেশের জন্মের ইতিহাস, যারা এই দেশের স্বাধীনতা চায়নি, নির্বিচারে গণহত্যা করেছে, গণহত্যার সহযোগিতা করেছে, নারীর সম্ভ্রম লুটে নিতে সহযোগিতা করেছে পাকিস্তানি সেনাবাহিনীদেরকে, সেই সব কথা বললে বুঝি বিভাজন সৃষ্টি করা হয়? সেই সব কথা বললে বুঝি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা হয়? কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমান আসলে এইটিকে তার রাজনীতির, মানে তার এই নির্বাচনী প্রচারণায় এটিকে তিনি গুরুত্ব সহকারে তুলে ধরবেন এবং তিনি এই ক্যাম্পেইনের একটি অংশ হিসাবে তিনি এটিকে গ্রহণ করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। এবং আমি তাকে অবশ্যই সাধুবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই, কারণ এখন এমন একটি সময়, 5ই আগস্টের পরে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেন মুক্তিযুদ্ধটা একটি অপরাধ, মুক্তিযুদ্ধকে মুছে ফেলা বা মুক্তিযুদ্ধকে, 71-কে এক ধরনের ক্রিমিনালাইজেশন করার এক ধরনের অপচেষ্টা জামাতে ইসলামী, এনসিপি এবং যারা জুলাই আন্দোলনের সম্পৃক্ত অনেকের মধ্যে এটি খুব প্রবলভাবে দেখা যাচ্ছে। এমনকি যারা 71 নিয়ে কথা বলে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, তাদের অনেকে মবের শিকার হয়েছেন, এমনও ঘটনা ঘটেছে গত 1 বছরের বেশি সময় ধরে। ফলে এরকম একটা পরিস্থিতিতে 71-এর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তভাবে দাঁড়ানো কোনো রাজনৈতিক দল, কোনো একটি রাজনৈতিক দল যে শক্তভাবে দাঁড়াবে, সেটি অনেক অনেক মানুষেরই আকাঙ্ক্ষার জায়গা, প্রত্যাশার জায়গা। তারেক রহমান যদি নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত এই জায়গাটা ধরে রাখতে পারেন, আমার মনে হয় যে সাধারণ, সেকুলার বা মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষেরই সমর্থন তার দিকে সম্প্রসারিত হবে। তবে নির্বাচন নিয়ে মানুষের মনে সংশয় আছে, নির্বাচনটি ভালো হবে, খারাপ হবে, সেই সংশয় আছে, এবং সেই সংশয়ের জায়গাগুলোতে বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকেরই ভূমিকা রাখার ব্যাপার আছে। তারেক রহমান গতকালকে একাধিকবার বলেছেন যে একটি দল, তারা ভোট চুরি করার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য তারা ষড়যন্ত্র করছে। এবং আমি গতকালকের ভিডিওতে একটা আলোচনা করে দেখিয়েছি যে আসলে এই ম্যানুফ্যাকচার্ড ইলেকশনটার
বা ইলেকশনের ফলাফল ম্যানুফ্যাকচার করার জন্য কী কী ধরনের সম্ভাব্য প্রক্রিয়াগুলো আছে। তারেক রহমান কেবল বক্তৃতাই করবেন না, এই বিষয়গুলো নিয়েও কথা বলবেন, প্রশাসনের সঙ্গে দেন দরবার করবেন বা তার দল ইলেকশন কমিশনের সঙ্গে দেন দরবার করবে, সেটাও আমরা প্রত্যাশা করি। আর আরেকটি জিনিস আমরা চাই, স্পষ্টত ইলেকশন কমিশনের ভূমিকা চাই। ইলেকশন কমিশনের মুখপাত্র হয়ে যদি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে কথাবার্তা বলা হয় বা যে ইলেকশন কমিশন কি করবে কি করবে না, সেই বক্তব্য যদি চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারির মুখ থেকে আসে, তখন কিন্তু ইলেকশন কমিশন যে আসলে স্বতন্ত্র একটা বডি বা ইন্ডিপেন্ডেন্ট তার যে এক্সিস্টেন্স আছে, সেটি নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হবে। আমরাও চাই নির্বাচনটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। যদিও আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচনটি হবে, কেবলমাত্র সেই কারণেই এই নির্বাচনের ফলাফল এবং পরবর্তী সরকারকে পদে পদে এটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। তারপরেও যেহেতু মানুষ একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনটায় ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়ারিং, কারসাজি, চুরি, ডাকাতি, ফাইজলামি, ভণ্ডামি এসব কিছুর ঊর্ধ্বে থাকুক, বাইরে থাকুক। এ পর্যন্তই।